প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজ আমাদের গোটা বাংলাদেশের উপর এক মহা দুর্যোগ, এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বয়ে গেল এবং অনেক কিছুই তছনছ হয়ে গেল। বাংলাদেশের যত এমপি মন্ত্রী ছিল তারা অনেকেই বিদেশে পাড়ি দিয়েছেন, অনেকে আত্মগোপন করছেন এবং অনেকে পিটিনি খেয়ে মারা গেছেন, আবার অনেকের পানিতে চুবাই মেরে ফেলাইছে এবং সামনে আরও অনেক নেতাদেরকে এভাবে হত্যা করা হবে। এটি কিন্তু প্রকৃতির বিধান। সে বিষয়ে আমি আপনাদেরকে লম্বা একটা কাহিনী বলবো, আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। গল্পটা বেশ সত্য, যদিও যেখানে বিশ্বাস সেখানে সর্বনাশ, যেখানে বিশ্বাস সেখানে সর্বনাশ বলে একটা কথা আছে। আবার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। পরস্পর দুটো বাক্য, সবই সত্য। তো সত্য শুধু বললেই তো হয় না, তার বাস্তব কিছু নমুনা থাকলে আরও ভালো হয়। আপনারা আগে দেখেন, আমি যে গল্পটা শুরু করব তার আগে কিছু দেখেন যে এটা হচ্ছে ঢাকা কলেজ। আমার নখের সামনে দেখবেন যে ঢাকা কলেজ, এই যে এই দেখেন ঢাকা কলেজ, এই যে এই নখের সামনে, এই নখটা সরাইলাম, এই দেখেন। আর একটা কাগজ দেখাই, এটাও ঢাকা কলেজের, এই যে। আর এটা হচ্ছে আমার নাম, আবুল বাশার, এই যে আবুল বাশার, আমার নাম। তো এবার মূল আলোচনা শুরু করি। 1995 সাল, তখন আমি ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি বিল্ডিংয়ের সামনে, অর্থাৎ কলা ভবনের দক্ষিণ পাশে, এখানে আমরা গাইড বিক্রি করি। ওদিকে আরও উত্তরে জিয়া হল, নিউ মার্কেট থেকে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে বাম পাশে এফ রহমান হল, তারপর আরেকটু সামনে গিয়ে বাম পাশে সূর্য সেন হল, ডাইন পাশে জহুরুল হক হল, ইত্যাদি ইত্যাদি। তো আমরা কলা ভবনের সামনে গাইড বিক্রি করতাম। গাইড বিক্রি করলে, কেন গাইড বিক্রি করতাম? কারণ আমরা হলো গরিবের সন্তান। বাড়িতে আমার মা আছে, আমার দুটো বোন আছে, বড় বোনের দুটো বাচ্চা আছে। কজন? 2 বোন, 2 বাচ্চা, 4 জন, মা 1 জন, 5 জন, ভাই আবার আরেকজন আছে, 6 জন। তো আমাকে তো দেখেন, আমার লেখাপড়াও করতে হয়, আবার কি ওদিকে সংসারও চালাইতে হয়। কঠিন সংগ্রাম। এই অসহায় অবস্থার ভিতরে, এই দুর্যোগের মধ্যে আমরা কি করি? সকালবেলা, ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, আমরা সকালবেলা চলে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে গাইড নিয়ে। আমি স্কলার গাইড বিক্রি করতাম। তারপরে জাকিরের ছিল নিউ ফর্মুলা, শাহজাহানের ছিল সিলেট গাইড, আর রহিমের ছিল সাকসেস গাইড, আর সালামের নাম তো সারা বাংলার সবাই জানে। সালাম তো ছিল অবিস্মরণীয় গাইডের মালিক। তো উনি তো আর নিজে গাইড বিক্রি করতেন না, ইসলাম নামে একটা ছেলে ছিল, তার নাম ইসলাম। সেই ইসলাম নামের ছেলেটা এই অবিস্মরণীয় গাড়ি বিক্রি করত। আর বরিশালের একটা ছিল তুষার। তো অনেকেই ছিল যাদের নাম ভুলে গেছে, অনেক দিনের কথা ছিল। 1995 সাল, আর এখন হল কত? 2024 সাল, অনেক দিনের আইন। যাক, তো আমরা অসহায় মানুষগুলো যখন গাইড বিক্রি করতাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দুষ্ট প্রকৃতির ছাত্র তারা আমাদের গাইড নিয়ে যেত। গাইড নিয়ে তাদের বন্ধু বান্ধবদেরকে দিত। এটা তাদের একটা বাহাদুরি, কেরামতি। যাক, ঠিক আছে, গাইড নিচ্ছে, দেখ, আমরা ধৈর্য ধরতাম। কিন্তু এই 95 সালের শেষের দিকে সূর্য সেন হল থেকে 13টা অস্ত্র নিয়ে যায় এবং অন্যান্য আরও অনেক হল থেকে অনেক অস্ত্র নিয়ে যায়। তো ওই সূর্য সেন হলটা মনে আছে আর কি, আরগুলো নিচে কিন্তু স্পষ্ট মনে নেই কত সংখ্যা। ভালো কথা। তো আমাদেরকে বলে দিল যে তোমাদেরকে টাকা দিতে হবে। দেখেন, পেটে নাই ভাত, মাথায় নাই তেল, আমাদেরকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? কেন?
যে আমাদের অস্ত্র কিনতে হবে, পুলিশে অস্ত্র নিয়ে গেছে, অস্ত্র কেনার লাগে আমাদেরকে টাকা দিতে হবে। আচ্ছা, ঢাকা কলেজের সামনে যখন আমরা বসতাম তখন খুলনা থেকে এবং যশোর থেকে পার্টি আসতো, এসে বলতো যে তোমরা অস্ত্র বিক্রি করো, অস্ত্র বিক্রি করবো। হ্যাঁ, তো মজা আছে। কি মজা? যে তুমি যদি 10টা অস্ত্র বিক্রি করতে পারো তাহলে একটা তোমার ফ্রি। তখন একটা অস্ত্রের দাম ছিল, পিস্তলের দাম ছিল 10,000 টাকা, আর এখন সেই 95, তার এখন বোধহয় লাখখানেক টাকা, 1 লাখ টাকার মতো আর কি এখন লাগে কিনতে। তো আমরা তো আর ওই পথের পথিক না। যাই হোক, মূল যে কথা সেটা হচ্ছে যে গোলাগুলি তখন ইউনিভার্সিটি এবং পাবলিক দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হতো। হ্যাঁ রে বাবা, টাকা যাক, পয়সা যাক, হ্যাঁ শ্রম যাক, কিন্তু জীবন যদি চলে যায় সেক্ষেত্রে কি অবস্থা হবে বলেন? তো গোলাগুলির মধ্যে প্রায় পড়ে যেতাম অনেকবার, 5 বার, 7 বার, 10 বার, 12 বার, কতবার যে পড়ছি। তাড়াতাড়ি হুমড়ি খেয়ে নীল ক্ষেতের যে বইয়ের দোকানগুলো আছে এর ভিতরে কোথাও ঢুকে যেতাম। এরপরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যখন গোলাগুলি শেষ হতো, তারপরে আবার বুক তো ধুক ধুক করেই, তো সেখান থেকে আমরা আবার ফিরে চলে আসতাম আমাদের কর্মস্থলে। বোঝা গেছে? তো সেখান থেকে মোটামুটি আল্লাহ রক্ষা করছে। 2 নম্বরে আপনার নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজের সামনে থেকে লেগুনা, এটা যত আপনার ফার্মগেট আনন্দ যে ছন্দ যে সিনেমা হল তার সামনে, তো আনন্দ সিনেমা হলের সামনে আমরা নেমে ওখানে আবার আবার আপনার গাইড আমরা কী করতাম, দোকানে দোকানে সেল দিতাম, দিয়ে আমরা আবার নিউ মার্কেট ফিরে আসতাম। তো সেখানে আপনার আমরা গাইড যাওয়ার সময় দিয়ে আমরা সিএনজি তো নয়, টেম্পুতে উঠবো এবং উঠে পড়ছি। তো পিছন থেকে গুলি শুরু করছে এবং বোমা মারা শুরু করছে। কি বুঝলেন? রাজনীতিবিদ। এই ইউনিভার্সিটির মধ্যেও পাইলাম এক শ্রেণীর রাজনীতিবিদ যারা লুটপাট করে খায়। আবার আনন্দ সিনেমা হলের এবং ওভারব্রিজের মাঝখানটায় ওখানে একটা গোলচক্র যেখানে আছে, এইখানে প্রায় 100-200 লোক। বাবা তোরা রাজনীতি কর, আমরা আমাদের মতো কাজ করি। তো তারা বোমা মারা শুরু করছে, আমরা মারাই যেতাম, তখনই মারা যেতাম। দেখেন ওখান থেকে আল্লাহ রক্ষা করছে, তড়িঘড়ি সেই সিএনজিতে ঝুলিয়া, কেউ দৌড়ইয়া উকুনি খেয়ে পড়িয়া, কেউ হাত পা ঝুলিয়া, কেউ ঠ্যাং ভাঙিয়া, এরকম দৌড়ে পলাইছে। যুদ্ধ লাগছে অনেকটা কিন্তু। তাহলে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গোলাগুলির মধ্যে পড়ছি বহুবার। তারপরে এই ফার্মগেট থেকে আসার সময় তখন আসলাম ছিল, রাজাবাজারে আসলাম ছিল ওখানকার মস্তান, এরকমটা আমরা শুনতাম। যাক, তো 2 বের রক্ষা পেলাম গোলাগুলির হাত থেকে। আর অত্যাচার তো আছে। এবার অনেক পরে আইসে, এটা 2007 সালের ঘটনা। 2007 সালের ঘটনা। 101 সফরালি টাওয়ার ধোলাইপাড়, 101 সফরালি টাওয়ার ধোলাইপাড়, এখানে আমি মেরিস্টপসে চাকরি করি। মেরিস্টপস এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেখানে আমি চাকরি করি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করার পরে আমাদের কাজটা ছিল বিকেলবেলা রুগী দেখা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রী তারা আসতো বিকেলবেলা, তো সকালে তাদের ক্লাস থাকে, বিকেলবেলা আসতো, তাদেরকে আমরা হেলথ এডুকেশন, স্বাস্থ্য বিষয়ে শিক্ষা আর যে প্রোগ্রাম ছিল সেগুলো করতাম, স্বাস্থ্য শিক্ষা দিতাম, প্লাস তাদেরকে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিতাম। এরকম ছিল বিষয়টা। তো ধুলাইপাড় থেকে যখন আপনার ওই যে পোস্তগোলা ব্রিজের আগে, অর্থাৎ ওখানে একটা রেল লাইন আছে, নারায়ণগঞ্জের রেল লাইন যাচ্ছে, রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে, বড়ইতলা গিয়ে থামে। বড়ইতলা গিয়ে থামলে ওখানে একটা কালভার্ট, একটা ব্রিজ পার হয়ে আমাদের গন্তব্যে যেতে হয়। তো ঠিক ওখান থেকে যাচ্ছিলাম, তো ওইখানে আবার গোলাগুলি। কি মুশকিল! রিক্সা পিছন নেওয়া যাবে না জ্যামের কারণে, কারণ মানুষ তো হুমড়ি খেয়ে পড়ে, আর সামনে গেলে বিপদ। এর মধ্যে দিয়ে বললাম যে রিক্সাওয়ালা তাড়াতাড়ি টান দাও। তো গুলি আমাদের কানের কাছ থেকে ভুম করে চলে যায়, মাথার কাছ থেকে ভুম করে চলে যায়, এটা মুশকিল না?
তখনও কিন্তু মৃত্যু হতে পারত, অথচ আমরা কিন্তু শ্রমিক, অসহায়। যাক, এই তৃতীয়বার বেঁচে গেলাম গুলির হাত থেকে। হ্যাঁ, পুলিশ কিন্তু এই সমস্ত ঝামেলায় যায় না, পরে তারা যায় আসামি ধরে আনে, পরে টাকা পয়সা নেয়, যায় না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট থেকে আসতেছিলাম, তো কিছু ছাত্র কিনা জানি না, হয়তো নাম সর্বস্ব ছাত্র হবে, তারা আপনার নীলক্ষেত মোড় থেকে এই লোকদের কাছ থেকে আংটি এবং ঘড়ি, তখন কিন্তু মোবাইল ছিল না, 1995 সাল, তখন কিন্তু মোবাইল ছিল না, আংটি, স্বর্ণের আংটি এবং তার ঘড়ি, টাকা পয়সা যা ছিল খুলে নিয়ে গেল। তো আমাদের আশা দেখার পরে তো বললো, ভাই ওই যে ছেলেরা যাচ্ছে ওরা আমার কাছ থেকে সব কিছু নিয়ে এনেছে, আমি তো বিপদে পড়ে গেলাম আর কি, কিছু করা যায় কিনা। ফাঁকা ছিল তখন, কিন্তু ফাঁকা থাকতো আর কি বেশিরভাগ জায়গায়। নীলক্ষেতের উত্তর পাশটা অনেক জায়গা ফাঁকা ছিল, তখন দোকানপাট হয়নি। তো বললাম, ভাই ওদের তো কোমরে পিস্তল, যদি একটা গুলি করে দেয়, অ্যাডিক্টেড, তো জীবনটা হারাই যাবে। ভাই যা হয়েছে হয়েছে, আপনি আল্লাহর নামে বাড়ি চলে যান, আমরাও আমাদের গন্তব্যে চলে যাই। এবার 2016 সালের ঘটনা, 2016 সালের ঘটনা। তখন আমি আবার ওই ধানমন্ডি 15 নম্বর একটা মেরি স্টপস আছে, মানে অ্যারাউন্ড দ্য কান্ট্রি আর কি, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডেলিভারি যে সেন্টার, আমি ওখানকার একজন মার্কেটিং অফিসার আর কি। তো ওখানে আমার তো যেতেই হবে, কর্মস্থলে প্রায় যেতে হয়, কারণ আমি তো এই মেরি স্টপস আর কি, সেই যে 2007, 2008, 2009 বললাম না ছিলাম। তো 2016 সালে ধানমন্ডি 15 নম্বর, আর এদিকে আপনার শিকদার, অর্থাৎ শিকদার মেডিকেলের যে মালিক শিকদার, তার বাড়ির সামনে এখানে থেকে যাচ্ছিলাম। তো আমার পায়ে এসে মানে বোমা মারছে কারা, কে তা তো চেনা যায় না। তো আমার পায়ে লাগলো, পাটা কেন অবশ হয়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল আর কি। স্প্রিন্টার লোহার, মানে এগুলো এসে আমার লাগলো। তো যাক, পায়ে লাগছে, শুক্রিয়া, দুঃখ নাই। কিন্তু এটা যদি আমার মাথায় লাগতো, তাহলে কি সেদিনকে আমার জীবনটা চলে যেতে পারত। পুলিশ কিন্তু আছে, পুলিশরা বসে বসে পত্রিকা পড়ে, পুলিশরা বসে বসে বাদাম খায়, পুলিশরা বসে বসে ঘটকালি করে, এরকম কি করে আর কি। পুলিশ যে নাই তা না, পুলিশ আছে, কিন্তু ওরা কি করে জানেন, তাদের মতো করে করে আর কি। আচ্ছা, ভালো কথা। আমি 2007 সালের একটা গল্প কিন্তু বলছি, ওই যে 101 সফরাল টাওয়ার দোলাইপাল। এবার ওই 101 সফরাল টাওয়ার থেকে আমরা কিন্তু একটা জায়গা, শুধু শ্যামপুর বড়ইতলা না, পাগলা, রসুলপুর, তারপরে আপনার পঞ্চবটি, ফতুল্লা, তারপরে আপনার নারায়ণগঞ্জ, বিবি রোড, মানে মেইন যে কোর্ট কাছারির পাশে এই সমস্ত জায়গা, তারপরে শিবু মার্কেট, অসংখ্য জায়গা, 22টা জায়গা আমরা রোগী দেখতে যেতাম। তো যাই হোক, তার একটা অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় যাইতাম। তো আমি মানে সেই নারায়ণগঞ্জে রুগী দেখা শেষ করে আসলাম ধুলাইপাড় ফাইলপত্র রাখার জন্য। তো এই ফাইলপত্র রেখে আবার রওনা দিলাম ধানমন্ডির উদ্দেশ্যে, যেহেতু আমার বাসা তখন ধানমন্ডি ছিল। তো ভালোই আসছিলাম, মানে দীর্ঘ পথ, আসাটা বেশ কঠিন ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল ঝুলে ঝুলে। সেই যাত্রাবাড়ি থেকে আপনার মতিঝিল থেকে শাহবাগের পর আর এদিকে গাড়ি আসতেছিল না, কারণ তখন অবস্থা ছিল খারাপ। যখন তখন পায়ে হেঁটে আসা শুরু করলাম, চিন্তা করলাম যে পায়ে হেঁটে চলে যাবো, সমস্যা নেই। কিন্তু যখন আপনার সায়েন্স ল্যাব, একদিকে সায়েন্স ল্যাব, ওইদিকে আপনার সিটি কলেজ, আর ওইদিকে আছে ফার্ম গেটের ওই মোড়, তো এখানে যখন এসে গেছি তখন আবার হঠাৎ করে গোলাগুলি। কি মুশকিল, কোন দিকে যাই? ধানমন্ডি 1 নম্বর দিকে দৌড় দেবো,
নাকি ফার্মগেট থেকে একদিকে দৌড় দেবো, নাকি সিটি কলেজের সামনে দৌড় দেবো, নাকি সায়েন্স ল্যাবে, যেদিকে যাবো সেদিকে মানুষ, দিক বেদিক শূন্য, মানে মানে একেবারে দিশেহারা, জ্ঞান শূন্য, কি মুশকিল। তখন দৌড় দিলাম একদম সোজা মিরপুর দিকে, অর্থাৎ গণস্বাস্থ্য, তারপরে ল্যাবএইডের যে ল্যাবএইডের মেইন রোড থেকে সামনের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে পরে আপনার কলাবাগান হয়ে বাম দিকে ঘুরে পরে বাসায় আসলাম। সেদিনও কিন্তু মৃত্যু হতে পারত, অনেক লোক মারাও গেছে, কিন্তু পুলিশ ছিল, পুলিশরা কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। এবার আসেন, এই যে 1995 সাল যে আমি নিউ মার্কেটে ছিলাম এবং স্কলার গাইড যে বিক্রি করলাম, তো এই গাইড বিক্রি করা ছিল একটু ঝুঁকিপূর্ণ আর কষ্টের কাজ, কারণ সকালবেলা উঠে টেবিল নিয়ে ইউনিভার্সিটির সামনে বসা, একটা কম্পিটিশন। তারপরে সেখান থেকে আমি আবার চলে গেলাম ব্যবসা করতে। লেখাপড়া আমার চলছে, ব্যবসা করতে। সেখান থেকে আমার ম্যাথ ছিল 176। টুইঙ্কল একটা স্কুল ছিল, তেজকুনিপাড়া, তেজকুনিপাড়া। এটা হচ্ছে আপনার বিজয় সরণির পাশেই, বিজয় সরণির উত্তর পাশে, ফার্মগেট থেকে ভিতরে ঢুকলেই এটা পাওয়া যায় আর কি। তো 176 টুইঙ্কল স্কুলের পাশে একটা ম্যাচ ছিল, উত্তর পাশে মিশা একটা ম্যাচ ছিল, ম্যাচ বাড়ি। এখানে অনেক মানুষ থাকতো, আমিও সেখানে থাকতাম। তো আমি ব্যবসা শুরু করলাম নিজে, চক বাজার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আমি বিভিন্ন দোকানে সাপ্লাই দিতাম নিজেই, একাই। হ্যাঁ, মানুষের চাহিদা মতো এবং নিজের পছন্দ মতো আর কি। ভালো কথা। তো আমি মাঝে মাঝে ওই যে বাড়িতে টাকা পাঠাতাম, যেহেতু মা বোন ভাগ্নে সবাই আছে, তো টাকা পাঠাইতে গেলে বাড়িতে অনেক দেরি হয়, অন্তত 15 দিন 1 মাস সময় লেগে যায়, তখন তো মার কষ্ট হবে টাকা পেতে। তো আমি জিপিওতে গেলাম, গুলিস্তান জিপিওতে গেলে টাকাটা দ্রুত চলে যায় এবং মায়ের খাওয়ার ভয় থাকে না। তো ভালো কথা, আমি জিপিওতে গিয়ে টাকাটা মার নামে সেন্ড করে দিছি। সেন্ড করে দিয়ে আমি আবার পল্টনের মোড়ে আসবো। পল্টনের দিকে আসলে মতিঝিল থেকে যে গাড়ি আসে 8 নাম্বার, ওই গাড়িতে আমি আবার ফিরব। এর ভিতরে আমি দেখলাম যে জিপিও অর্থাৎ সেই সচিবালয়ের পূর্ব পাশে, রাস্তার পূর্ব দিকে, আর জিপিও অর্থাৎ যে পোস্ট বক্স হেড অফিস, তার পশ্চিম পাশে ওখানে একটা জটলা সিএনজি মালিক সমিতি যারা আছে, সিএনজি যারা চালায়, তাদের একটা আন্দোলন হচ্ছে। ভালো কথা, ওদের দাবি দাবা থাকতে পারে, এটা গভর্নমেন্ট মেনটেন করবে বা কন্ট্রোল করবে, সেটা তাদের ব্যাপার, করতেই পারে, হতেই পারে। অনেক ধরনের মিটিং আনাক হয়ে থাকে ঢাকায়, পল্টনে, তাই না, বিভিন্ন পার্টির সামনে। তো আমি তো আর পার্টির কেউ না, আমি তো একজন শ্রমিক, একজন অসহায় মানুষ। তো আমি যখন টাকাটা দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে ওখানে খুব গ্যাদারিং, এই ধাওয়াই, আমিও ধাওয়া খাইলাম। খাওয়ে পল্টন, আমার তো পল্টন দিকে ছুটতে হবে, আমি কোন দিকে ছুটবো বলেন, কোন দিকে ছুটবো? ছুটতে পল্টন দিকে তো ছোটা শুরু করলাম, তখন পুলিশ আমার পিছনে মারলো বাড়ি। অথচ আমি তো ছাত্র রে বাবা। আমার দেখেন, আমার চেহারা দেখে কি মনে হয় যে আমি একজন চোর গুন্ডা? তো যাক, আমি একটা ছাত্র মানুষ, এটা বিবেচনা তো আছে পুলিশের তো একটা বিবেচনা বোধ থাকা দরকার, যে এই ছেলেটা কি আসলে কি টেম্পু চালায় না রিক্সা চালায়, না কি পরিচয়, যে মারবো বা গুলি করবো, তাই না? বাকি সেদিন গুলি করে নাই, গুলি করলে তো তখন আমি সে মরে যেতাম। গুলিও রেডি, গুলি করা রেডি আছে পুলিশ, কিন্তু মারলো বাড়ি। এখন পুলিশে কি বলবেন বলেন? কি বলবেন? কুকুর বলবেন? কুকুর বলে তো আরো খেউ করবে।
যাই হোক, সেই পুলিশের বাড়ি খেয়ে আমি আবার ছুটলাম সামনের দিকে, ছুটতে ছুটতে পরে প্রেস ক্লাব দিকে চলে গেলাম। পরে প্রেস ক্লাবের সামনে থেকে এখান থেকে আবার গাড়িতে উঠলাম। এরকম আরও অনেক ঘটনা আছে। তো মোটামুটি আমি 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আজকে। আর এই 8বারই মানে গুলির সামনে পড়ছি, গুলি 8বার এই গুলির সামনে পড়ছি। তো আমার ব্যক্তিগত ধারণা মতে এই পুলিশ হচ্ছে আপনার একটা অসুস্থ প্রাণী, এদের বিবেচনা বোধহীন। হ্যাঁ, তো এদের এই অবিবেচনার কারণে এবং র্যাবের অবিবেচনার কারণে আজকে আমাদের এই বাংলাদেশে একটা মহাপ্রলয়, একটা ঘূর্ণিঝড় ঘুরে গেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করল। কারা? এই পুলিশ এবং র্যাব। এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন হয়ে গেল, আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যে এরা কিন্তু কোথাও কোনো স্থাপনায় আগুন দেয় নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে হামলা করে নাই। এরা দাবি, ন্যায়সঙ্গত দাবি নিয়ে কিন্তু এরা কিন্তু বসেছিল, রাস্তায় বসেছিল। আমি দেখছি তো, রাস্তায় বসেছিল, মেয়েরা রাস্তায় বসেছিল। হয়তো বড় জোর এরা বড় জোর হয়তো দেখা গেলো যে আপনার ওই শাহবাগে অথবা কোথায় নীলক্ষেতে, এর বেশি দূর কিন্তু যায় না। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই ঘটনা কিন্তু একদিনের ঘটনা। এটা হচ্ছে আপনার 6 জুনের 6 তারিখের ঘটনা। জুন মাস শেষ হয়ে গেছে, জুলাই মাসের 15 তারিখ থেকে এর সূত্রপাত হয়েছে, মানে অগ্নি স্ফুলিঙ্গ প্রজ্বলিত হওয়া শুরু করছে। গ্রামে একটা কথা আছে যে আগে লাগে নাড়ায়, তারপরে লাগে বেড়ায়, তারপরে কর্মে আগুন ছড়ায়। মানে ছোটো একটা ফুললিঙ্গ থেকে কিন্তু আপনার বড় বড় শহর, নগর, বন্দর, বাজার কিন্তু পুড়িয়ে ছাই হয়ে যায়। যশোরে কোনো একটা হোটেলে জানি আগুন লাগছে, সেই হোটেল তো 16 তলা 20 তলা হোটেল তো পুড়িয়ে গেছেই, ভিতরে অসংখ্য মানুষ ছিল, শুনছি যে 18 জন বা 16 জন পুড়িয়ে মারা গেছে। বোঝা গেছে বিষয়টা? এটা কিন্তু ফুললিঙ্গ থেকে ঘটে। তো এই যে ছাত্ররা, এরা কিন্তু খুবই পাক পবিত্র, এরা কিন্তু খুবই হনেস্ট এবং ভদ্র, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এরা অনৈতিক কোনো কাজ করতে গেলে এদের বিবেকে কয়েকবার বাধা দেবে। ঠিক আছে? যাও, ঠিক আছে, তোরা তাদের লাঠি পেটা কর বা টিয়ার গ্যাস মার, কোনো আপত্তি নাই, কিন্তু এভাবে ডাইরেক্ট গুলি করলে পায়ে গুলি কর, কিন্তু মাথায় গুলি করছে, বুকে গুলি করছে, যেটা 100% অনৈতিক, অযৌক্তিক। শুধু এখানেই শেষ না, হলগুলোর ভিতরে যাইয়া বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদেরকে মারা হয়েছে। এভাবে পৃথিবীর ইতিহাস, এবার আমি চলে যাবো পৃথিবীর ইতিহাস এবং ভিডিওটা শেষ করে দেব। আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে যে এভাবে বড় বড়, সেটা আপনি ফেরাউন বলেন, আর হামান বলেন, আর হিটলার বলেন, আর মুসোলিনি বলেন, এরকম বড় বড় মহাবীর এভাবে তাদের অধঃপতন হয়ে গেছে। কারণ এই যে ক্ষমতার যে মোহ, এটা হচ্ছে মদের মতো, এটা মানুষকে বিবেক শূন্য করে দেয়, জ্ঞান শূন্য করে দেয়। হ্যাঁ, তো আসুন আমরা বিবেকবান হই, আমরা বিবেককে কাজে লাগাই। তাতে আমাদের ইহকালও কল্যাণ এবং পরকালও কল্যাণ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।